আচ্ছা, তো তোমাদেরকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে সাধারণ গণিত বলো কিংবা উচ্চতর গণিত বলো, তোমার সবচেয়ে কোন বিষয়টা বেশি ভালো লাগে ম্যাথের মধ্যে, তোমাদের মধ্যে অনেকেরই উত্তর হবে বীজগণিত। আর কিংবা আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি যে কোন পার্টটা তোমাদের একটু খুব কষ্ট হয় লিখতে বা আনসার করতে, তোমাদের অনেকেরই আনসার আসবে জ্যামিতি পার্টটা। কেন? কারণ আমরা জ্যামিতি পার্টটা না অনেকটা মুখস্থ টাইপের করে ফেলি, তাই না? তো আমরা যেহেতু মুখস্থ করে ফেলি এবং পরীক্ষা হলে যখন আমরা আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এ এর জায়গায় যখন পি কিউ দিয়ে দেয়, পি এ বি সি জায়গায় যদি পি কিউ আর দিয়ে দেয়, তখন হচ্ছে আমরা গুলিয়ে ফেলি জিনিসটা, কারণ আমরা তো মুখস্থ করে এসেছি, আমরা বুঝে আসিনি। তো আমরা যদি জ্যামিতিটাকে জানতে চাই ভালো করে, জ্যামিতিটাকে ভালো করে বুঝতে চাই, তখন কিন্তু আমাদের এই জ্যামিতিটাকে অনেক সহজ লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো তোমাদের মধ্যে যারা যারা সিভিল ইঞ্জিনিয়ার হতে চাও কিংবা আর্কিটেকচার হতে চাও, তোমাদের জন্য এই জ্যামিতি পার্টটা কত বেশি কাজে লাগবে? তো এই জ্যামিতি পার্টটাকে তোমাদের যাতে আরো সহজ হয়ে যায়, সেজন্য আজকে আমি অভি তোমাদের ক্লাস নিব রেখা কোণ ও ত্রিভুজ নিয়ে, ঠিক আছে? তো এই অধ্যায়টা, ষষ্ঠ অধ্যায়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: 6.1, 6.2 এবং 6.3। আচ্ছা, তো 6.1-এ দুইটা পার্ট আছে, তার মধ্যে আবার একটা থিওরি পার্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল পার্ট বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? প্র্যাকটিক্যাল পার্ট বলতে হচ্ছে ওখানে অনুশীলনী আছে, উপপাদ্য আছে, ঠিক আছে? ওগুলো আমাদের প্রমাণ জানতে হবে, করতে হবে। আচ্ছা, তো আজকে এখন আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের থিওরি, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। দেখো, আমাদের এই ষষ্ঠ অধ্যায়, প্রথম নাম কি তার? রেখা কোণ ও ত্রিভুজ। তার মানে আমরা এই অধ্যায় থেকে রেখা কি জিনিস, কোণ কি জিনিস এবং ত্রিভুজ কি জিনিস, ত্রিভুজের মধ্যে কি কি থাকতে পারে, সেই সকল কিছু আমরা ডিটেলসে জানবো, ঠিক আছে? আচ্ছা, একটু প্রথমে আমরা একটু রিডিং পড়ি কি কি আছে, এবং আমি যখন পড়াবো মাথায় রাখবা, সাথে একটা বই রাখবা, এই টেক্সট বইটা রাখবা এবং একটা মার্কার রাখবা। যে মার্কারটা দিয়ে আমি যে লাইনগুলো দাগিয়ে দিব, সেই লাইনগুলো তুমি দাগিয়ে রাখবা। তাহলে হবে কি, পরীক্ষায় যে এমসিকিউ আসবে না, সেই এমসিকিউর জন্য তোমার একেবারে প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো প্রথমে দেখো, জ্যামিতি বা জিওমেট্রি গণিত শাস্ত্রের একটি প্রাচীন শাখা। হ্যাঁ, অনেক আগে থেকে হচ্ছে আমাদের জ্যামিতিটা চর্চা হয়ে আসতেছিল। আচ্ছা, তো এই জ্যামিতির ইংলিশ শব্দ কি? জিওমেট্রি। এই জিওমেট্রি দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে জিও আর একটা হলো মেট্রো। এখন এই জিও মানে কি বলতো? এই জিও মানে হলো ভূমি। এই জিও মানে কি? ভূমি। এই দেখো লিখে দিয়েছে, জিও মানে কি? ভূমি। আর মেট্রন মানে কি? মেট্রন মানে হলো পরিমাপ। তার মানে কি দাঁড়াচ্ছে বলতো? যদি যদি এখন তুমি কম্বাইন করো তাহলে কি দাঁড়াচ্ছে? ভূমির পরিমাপ দাঁড়াচ্ছে না? এই দেখো, তার মানে জ্যামিতি শব্দের অর্থ ভূমি পরিমাপ, ঠিক আছে? আচ্ছা, এই যে ভূমির পরিমাপ বললাম, এই ভূমির পরিমাপ দ্বারা কি বোঝাচ্ছে? এই ভূমির পরিমাপ দ্বারা বোঝাচ্ছে, যেমন ধরো তুমি যে রুমের মধ্যে বসে ক্লাস করছো এখন, ঠিক আছে? সেই রুমটার কি একটা দৈর্ঘ্য আছে না, একটা প্রস্থ আছে না? তো আমি এই দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে কিন্তু এই রুমটার ক্ষেত্রফল বের করে দিতে পারবো, তাই না? তো সেই কাজে হচ্ছে আমাদের এই জ্যামিতিটা কাজে লাগবে। আচ্ছা, এবার দেখি, কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের প্রয়োজনেই জ্যামিতি সৃষ্টি হয়েছিল। তবে জ্যামিতি আজকাল কেবল ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত হয় না, বরং বহু জটিল গাণিতিক সমস্যা সমাধানে জ্যামিতিক জ্ঞান এখন অপরিহার্য। আচ্ছা, প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোতে জ্যামিতি চর্চার প্রমাণ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে প্রাচীন মিশরে আনুমানিক 4000 বছর আগে ভূমি জরিপের কাজে জ্যামিতিক ধ্যান ধারণা ব্যবহার করা হতো। প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারত, চীন ও ইনকা সভ্যতার বিভিন্ন ব্যবহারিক কাজে জ্যামিতি প্রয়োগের নিদর্শন রয়েছে। তাহলে দেখো, দেখো, এই আগের লাইনে কিন্তু এমসিকিউর জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন ছিল। কি কি ছিল দেখো? আনুমানিক 4000 বছর আগে। কয় বছর আগে? 4000 বছর আগে। আচ্ছা, কোথায় কোথায়? প্রাচীন মিশরে, ব্যাবিলন, ভারত, চীন ও ইনকা সভ্যতায়। ক্লিয়ার? তাহলে আমি যে যে লাইনগুলো দাগিয়ে দিব, ভালো করে আমার সাথে সাথে তোমরা হাইলাইটার দিয়ে বইটা দাগিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার, পাক ভারত উপমহাদেশে সিন্ধু উপত্যকার সভ্যতায় জ্যামিতির বহুল ব্যবহার ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর খননে সুপরিকল্পিত নগরীর অস্তিত্বের প্রমাণ মেলে। শহরের রাস্তাগুলো ছিল সমান্তরাল এবং ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল উন্নত।
তাছাড়া ঘরবাড়ির আকার দেখে বোঝা যায় যে শহরের অধিবাসীরা ভূমি পরিমাপেও দক্ষ ছিলেন। বৈদিক যুগে বেদি তৈরিতে নির্দিষ্ট জ্যামিতিক আকার ও ক্ষেত্রফল মেনে চলা হতো। এগুলো প্রধানত ত্রিভুজ, চতুর্ভুজ ও ট্রাপিজিয়াম আকারের সমন্বয়ে গঠিত হতো। এই যে আমরা বিভিন্ন প্রাচীন কিছু মসজিদ দেখতে পাই, মন্দির দেখতে পাই, এগুলোর কাঠামো কখনো খেয়াল করে দেখেছি আমরা ভালো করে? এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো হয় না? বা কিছুটা হয় তোমার একটা গম্বুজ টাইপের বা চতুর্ভুজ টাইপের বা ট্রাপিজিয়াম টাইপের। তো ওগুলো আসলে ওরা তখন কি করে বানিয়েছিল? কারণ আমাদের এই জ্যামিতির চর্চা অনেক আগে থেকে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি। তবে প্রাচীন গ্রিক সভ্যতার যুগে জ্যামিতি প্রণালীবদ্ধ রূপটি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। গ্রিক গণিতবিদ থেলিসকে প্রথম জ্যামিতিক প্রমাণের কৃতিত্ব দেওয়া হয়। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় বা তোমাকে যদি এমসিকিউতে বলা হয় যে জ্যামিতিক প্রমাণের কৃতিত্ব কাকে দেওয়া হয় সর্বপ্রথম, উত্তর কি হবে? গ্রিকের থেলিসকে, ঠিক আছে? আচ্ছা, তিনি যুক্তিমূলক প্রমাণ দেন যে ব্যাস দ্বারা বৃত্ত দ্বিবিভক্তিত হয়। আচ্ছা, থেলিসের পরে পিথাগোরাস জ্যামিতিক তথ্যের বিস্তৃত ঘটান। আচ্ছা, থেলিস যে একটা কথা বলেছে সে কথাটা কি দেখো তো? ব্যাস দ্বারা বৃত্ত দ্বিবিভক্ত হয়। বৃত্ত তো আমরা বুঝি, দ্বিবিভক্ত মানে কি? দ্বিবিভক্ত মানে হচ্ছে দুই ভাগ হয়ে যায়, ঠিক আছে? এখন আসো আমরা একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি তো কেমন করে হয়। সাপোজ ধরো এটা আমার বৃত্ত, এটা আমার বৃত্ত, তাই না? এটা আমার বৃত্ত না? এখন এই বৃত্তের এটা কি বলতো? ব্যাসার্ধ। এখন আমি যদি এটাকে জোড়া লাগাই দিই তাহলে এটা কি? পুরোটা কি? এটা আমার পুরোটা একটা ব্যাস না? এই ব্যাসটার কারণে দেখো তো বৃত্তটা কয় ভাগ হয়ে গেছে? দুই ভাগ হয়ে গিয়েছে। এই দেখো এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। তাহলে এই ব্যাসের কারণে বৃত্ত কয় ভাগ হয়ে গিয়েছে? দ্বিবিভক্ত হয়ে গিয়েছে। ক্লিয়ার লাইনটা? আচ্ছা আচ্ছা, পরের লাইনে আসি। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির ইতস্ত বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। তার মানে এই যে তখন যে জ্যামিতির বিভিন্ন বিষয়গুলো অগোছালোভাবে ছিল, সেই অগোছালোটাকে গুছিয়েছে কে? আমাদের এই যে জ্যামিতির কোথায়? পণ্ডিত ইউক্লিড, ঠিক আছে? এই ইউক্লিড কি করেছে? ওই সকল সূত্রগুলোকে একসাথে করেছে, একসাথে করে সুন্দর করে সাজিয়েছে। সাজিয়ে কি করেছে দেখো, তার একটা গ্রন্থ বানিয়েছে, নাম কি? এলিমেন্টস। আচ্ছা, 13 খণ্ডে সম্পূর্ণ কালো উত্তীর্ণ এই গ্রন্থটি আধুনিক জ্যামিতির ভিত্তি স্বরূপ। তাহলে আমাদের এই যে জ্যামিতি, আজকের এই জ্যামিতি যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেই জ্যামিতির আসল ভিত্তিটা কোথা থেকে এসেছে আসলে? এই যে, তাহলে এই অধ্যায়ে ইউক্লিডের অনুসরণে যুক্তিমূলক জ্যামিতি আলোচনা করা হবে। আচ্ছা, দেখো এবার এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে? সমতুল্য জ্যামিতির মৌলিক স্বীকার্যগুলো বর্ণনা করতে পারবে। এই যে ইউক্লিড কিছু স্বীকার্য দিয়েছিল তার বই থেকে, ঠিক আছে? সেই স্বীকার্যগুলো আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো। সেই সাথে হচ্ছে আমরা এই জ্যামিতির ভিতটা কোত্থেকে এসেছে, জ্যামিতি আসল উপপাদ্য বা প্রমাণগুলো যখন আমরা করতে যাব তখন আমাদের কিছু জিনিসের সাহায্য দরকার হবে। সেই বেসিকটা, সেই ভিতটা আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবো। হ্যাঁ, ওই যে বলেছিলাম দুইটা পার্ট, থিওরি পার্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। সেই প্র্যাকটিক্যাল পার্টে আমরা কিছু উপপাদ্য প্রমাণ করব, সেই প্রমাণগুলো আমরা জানতে পারবো। লাস্ট, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য ও অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, স্থান, তল, রেখা, বিন্দুর ধারণা। আচ্ছা, প্রথমত দেখো, আমাদের চারপাশে বিস্তৃত জগৎ সীমাহীন। এর বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ছোট বড় নানা রকম বস্তু। ছোট বড় বস্তু বলতে বালুকণা, আলপিন, পেন্সিল, কাগজ, বই, চেয়ার, টেবিল, ইট, পাথর, বাড়িঘর, পাহাড়, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবই বোঝানো হয়। বিভিন্ন বস্তু স্থানের যে অংশ জুড়ে থাকে সে স্থানটুকুর আকার, আকৃতি, অবস্থান, বৈশিষ্ট্য প্রভৃতি থেকে জ্যামিতিক ধ্যান ধারণার উদ্ভব হয়। এই যে আমাদের আশেপাশে যে আমরা বস্তুগুলো দেখতে পাই, সেই বস্তুগুলো কোনোটা শেপ হচ্ছে তোমার চতুর্ভুজ, কোনোটা বৃত্ত, কোনোটা ত্রিভুজ, কোনোটা ট্রাপিজিয়াম, তাই না? তো ওই যে শেপটা আমরা দেখছি, সেই শেপটা দেখেই কিন্তু আমরা কি আমাদের জ্যামিতিক ধ্যান ধারণা কি হয়, উৎপত্তি ঘটে, ঠিক আছে? এবার একটু দেখো, কোনো ঘন বস্তু যে স্থান অধিকার করে থাকে তা তিন দিকে বিস্তৃত, মানে কি? আচ্ছা, একটু ক্লিয়ার করে বলছি। যেমন ধরো একটা ইট নিলাম, আমি একটা কি নিলাম? ইট নিলাম। আচ্ছা, আমি একটা নতুন স্লাইড ক্রিয়েট করি।
ধরো এটা একটা আমার ইট, এটা আমার কি একটা ইট, ঠিক আছে। তো এই যে ইট আমার, ঠিক আছে, লিখে দিলাম ইট। এই যে ইট, একটু দেখো তো এই ইটটার কি কি আছে বলো তো। এই ইটটার দৈর্ঘ্য আছে না একটা, হ্যাঁ এই যে দেখো এই ইটটার দৈর্ঘ্য আছে একটা, হ্যাঁ আছে। এই ইটটার কি একটা প্রস্থ আছে না, আছে। একটু ওয়েট, এই ইটের কি আছে, দৈর্ঘ্য আছে, আছে। এই ইটের কি প্রস্থ আছে, আছে। এই ইটের কি উচ্চতা আছে, আছে। তাহলে একটু দেখো এই ইটটার কয়টা মাত্রা আমরা পেলাম, তিনটা মাত্রা পেলাম। কি কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তার মানে হচ্ছে আমাদের এই ইটটা হচ্ছে ত্রিমাত্রিক। কি মাত্রিক, ত্রিমাত্রিক। তার মানে এই ইটটা তিনটা দিকে বিস্তৃত। এবার তিনটা দিক, সেটা কি কি দিক হতে পারে, এক্স অক্ষ, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। যখন কোন একটা বস্তু তিন মাত্রিক, মানে একটা বস্তু যদি ত্রিমাত্রিক হয়, তার মানে সেই বস্তুটা এক্স অ্যাক্সিস বরাবরও আছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও আছে এবং জেড অ্যাক্সিস বরাবরও আছে। তার মানে তার অবস্থান আমি এক্স অ্যাক্সিস বরাবর বের করতে পারবো, ওয়াই থেকেও বের করতে পারবো এবং জেড থেকেও বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটার যদি একটা বাস্তব উদাহরণ দেখতে চাও, তুমি এখন যে ক্লাসরুমে বসে বা যে রুমে বসে আমাকে দেখছো, আমার ভিডিও দেখছো, তুমি একটু চাইলে তার কোণায় তাকাও, দেয়ালের কোণায় তাকাও কিংবা নিচের কোণায় তাকাও, দেখবা তিনটা দাগ রয়ে গেছে। এভাবে তিনটা দাগ গেছে, এভাবে একটা গেছে, এভাবে একটা গেছে, এভাবে একটা গেছে। এটাই হচ্ছে ত্রিমাত্রিক, এটাই কি আমার ত্রিমাত্রিক। আচ্ছা, এবার আমরা একটু আবার চলে এসেছি আমার লেকচারে। এবার দেখো, ওয়েট, তাহলে দেখো এই তিন দিকের বিস্তারেই বস্তুটির তিনটি মাত্রা কি কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্দেশ করে। সেজন্য প্রত্যেক ঘনবস্তুই ত্রিমাত্রিক। যেমন একটি ইট, এই দেখো একটু আগে আমরা ইটের উদাহরণ দিয়ে কিন্তু দেখেছি যে একটা ইট কয় মাত্রিক, ত্রিমাত্রিক হয়। আচ্ছা, যেমন একটি ইট বা বাক্সের তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। একটি গোলকের তিনটি মাত্রা আছে, এর তিন মাত্রার ভিন্নতা স্পষ্ট বোঝা না গেলেও একে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাকে যদি এমসিকিউতে আসে যে ত্রিমাত্রিক কারা কারা নিচের গুলোর মধ্যে, অপশন একে যদি দেয় ইট, অপশন 2 ধরো দিল বাক্স, অপশন 3 ধরো দিল এই যে বৃত্ত, বৃত্ত না সরি গোলক, কি দিল, গোলক, তখন অপশন কি হবে, সবগুলো হবে না, বৃত্ত সরি কোথায় গেল, ইটও হবে, বাক্সও হবে, গোলকও হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই দেখো এটা আমার একটা কি ঘনবস্তু, এটা আমার একটা কি ঘনবস্তু। এই ঘনবস্তুর কি কি আছে বলো, এই দেখো ঘনবস্তু আঁকলাম, ঠিক আছে, আমি এটার সাথে সাথে আঁকলাম। এই যে একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর কি কি আছে বলো তো, এই ঘনবস্তুর দৈর্ঘ্য আছে, এই ঘনবস্তুর প্রস্থ আছে, উচ্চতাও আছে। তাহলে কয়টা পার্ট পেলাম আমি, তিনটা পার্টই পেলাম। যেহেতু আমি তিনটা পার্টই পেলাম, তাহলে এটা কয় মাত্রিক, ত্রিমাত্রিক। তাহলে এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া, তাহলে যাদের খালি দৈর্ঘ্য আর প্রস্থ আছে তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো দ্বিমাত্রিক। আর যাদের খালি দৈর্ঘ্য আছে তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো একমাত্রিক। আর প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে যদি কারো যদি কোনো কিছু না থাকে সেটা কি সম্ভব, হ্যাঁ সম্ভব। তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো শূন্য মাত্রিক। তার মানে কি, তার দৈর্ঘ্যও নেই, তার প্রস্থও নেই, তার উচ্চতাও নেই। ক্লিয়ার? আচ্ছা, একটু দেখো এবার, ঘনবস্তুর উপরিভাগ তল মানে সারফেস। ইংলিশে আমরা যদি বলি সারফেস কি জিনিস, সারফেস হচ্ছে কি একটা ঘনবস্তুর যে উপরি পার্ট, সেটাকে আমরা কি বলবো, সারফেস বলবো। যেমন একটা ইট, ঠিক আছে, এটা তোর একটা ইট, এই ধরো এটা একটা আমার ইট, সাপোজ কথার কথা এটা আমার একটা ইট। এই যে ইটের সারফেস কোনটা, এই যে উপরি তলটা যে আছে না, ওই যে উপরিভাগ, এটাই হচ্ছে আমার কি একটা সারফেস, এটা আমার কি সারফেস। এই সারফেসটাকে আমি বাংলায় কি বলবো, তল বলবো। আচ্ছা দেখো তাহলে, অর্থাৎ প্রত্যেক ঘনবস্তু এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ থাকে। যেমন একটি বাক্সের 6টি পৃষ্ঠ, 6টি সমতলের প্রতিরূপ। মানে কি, একটা বাক্সের কয়টা তল আছে, তার মানে 6টা তল আছে না, হ্যাঁ। গোলকের উপরিভাগও একটি তল, তবে বাক্সের পৃষ্ঠতল ও গোলকের পৃষ্ঠতল ভিন্ন প্রকারের। প্রথমটি সমতল আর দ্বিতীয়টি কি বক্রতল। মানে কি, একটু পরে বোঝাচ্ছি। যেমন ধরো দেখো এটা, এটা আমার কি, এটা ধরো আমার একটা
ঘনবস্তু বলতে পারো বা একটা ইট বলতে পারো, ঠিক আছে? এটা ধরো আমার ইট। তাহলে এই যে ইট, এই ইটের সারফেস কয়টা এখানে তাহলে বলো তো? 6টা না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা নিচে একটা আছে, এটার পাশে একটা আছে, এটার ওইদিকে পিছনে একটা আছে। তাহলে টোটাল কয়টা সমতল পাবো আমি? 6টা। সারফেস কয়টা পাবো? 6টা সারফেস পাবো। এখন এই সারফেসটা দুই রকম হয়, সমতল, বক্রতল। সমতল আর বক্রতল। সমতল মানে কি? সারফেস যেটা সমান থাকবে, ঠিক আছে? একটু দেখো তো, এই সারফেসটা আমার সমান না, এই সারফেসগুলো আমার সমান সমান না, তাহলে এগুলো কি? সমতল, ঠিক আছে? আবার আরেকটা কি? বক্রতল। এই বক্রতল জিনিসটা কি? যেটা কার্ভ থাকবে, অর্থাৎ কি এরকম বাঁকানো থাকবে, সেটা আমার কি? বক্রতল সারফেস। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তল। আবার তল দ্বিমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কোনো উচ্চতা নেই। একটি বাক্সের দুটি মাত্রা ঠিক করে রেখে তৃতীয় মাত্রা ক্রমশ হ্রাস করে শূন্য পরিণত করলে বাক্সটির পৃষ্ঠবিশেষ মাত্রা অবশ্যই থাকে। এভাবে ঘনবস্তু থেকে তলের ধারণা আসা যায়। আচ্ছা, এই যে আমার ঘনবস্তু বা ইট যাই বলো, এর যে সারফেস প্রথম যেটা, ঠিক আছে, এটা ধরো আমার সারফেসটা, একটু অন্য কালি দিয়ে দেখাই। এই যে এটা ধরো আমার সারফেসটা, তাই না? এটা আমার একটা সারফেস। তাহলে এই সারফেসটা বলো তো কি কি আছে? এই সারফেসের দৈর্ঘ্য আছে না? আছে। প্রস্থ আছে? আছে। এই যে প্রস্থ, এই যে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কোনো উচ্চতা কি আছে? কোনো উচ্চতা নেই। যেহেতু কোনো উচ্চতা নেই, আমরা কিন্তু জেনে আসছি যার খালি দুইটা থাকে, দৈর্ঘ্য প্রস্থ থাকে, তাদেরকে আমরা কি বলি? দ্বিমাত্রিক বলি। তার মানে এটা কি আমার একটা তল না? তল। এবং এই তলের কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তার মানে এটা কয় মাত্রিক? দ্বিমাত্রিক। তার মানে এটা কয় মাত্রিক? দ্বিমাত্রিক। বোঝা গিয়েছে? আচ্ছা, এই যে দেখো ঘনবস্তু এঁকেছে বা ইট এঁকেছে, ঘনবস্তুর এই সারফেস নিয়েছে, এই যে সারফেস, এই সারফেসের কি পাচ্ছি? দৈর্ঘ্য পাচ্ছি আর প্রস্থ পাচ্ছি। দৈর্ঘ্য পাচ্ছি, প্রস্থ পাচ্ছি, কোনো উচ্চতা আছে? নেই। তার মানে এটা কি? দ্বিমাত্রিক। গেল। এবার এখানে আসি। দুটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা উৎপন্ন হয়। আচ্ছা, দুটি তল কি বলেছে? দুটি তল পরস্পরকে ছেদ করলে, দুটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা পাওয়া যায়। রেখা কি জিনিস বলো তো? আচ্ছা, একটু দাঁড়াও, একটা স্লাইড নিই। এই যে রেখা কি জিনিস? রেখা কি জিনিস বলো তো? আমরা কিন্তু রেখা আঁকতে জানি, তাই না? এটা ধরো একটা বিন্দু, এটা ধরো একটা বিন্দু। এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমি সংযোগ করে দিই, তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা আমার কি? একটা রেখা। এটা কি আমার? রেখা। তাহলে এই রেখাটা কি আসলে? এই রেখাটা হচ্ছে আমার এই যে দুইটি, কোথায় দেখো, এই দেখো দুটি তল পরস্পরকে ছেদ করলে, দুটি তল যদি, এই যে দুইটা তল যদি পরস্পর কি করে? ছেদ করে, পরস্পরকে ছেদ করে, তাহলে আমি কি পাচ্ছি? একটা রেখা পাচ্ছি। আমি একটা কি পাচ্ছি? রেখা পাচ্ছি। এখন তোমাকে যদি আমি বলি যে এই রেখাটা কয় মাত্রিক, তুমি আমাকে বলতে পারবা? বলো তো দেখি, কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রেখা কয় মাত্রিক আমাকে বলতে পারবা? দেখো, যেমন বাক্সের দুইটি পৃষ্ঠতল বাক্সের একাধারে একটি রেখায় মিলিত হয়, এই রেখা একটি সরল রেখা। এই রেখাটা কি? একটা সরল রেখা। আচ্ছা, দেখো তো এটা একটা সরল রেখা না? হ্যাঁ, সরল রেখা। এটা কি কোনো বাঁকা পথ? না, এটা কিন্তু সোজা পথ। তার মানে এটা কি? সরল রেখা। আচ্ছা, এখন এই রেখার কি কি আছে বলো তো? দৈর্ঘ্য আছে। এই রেখার কি আছে? দৈর্ঘ্য আছে। আছে না? আচ্ছা, এবার দেখো, একটি লেবুকে একটি পাতলা ছুরি দিয়ে কাটলে ছুরির সমতল যেখানে লেবুর বক্রতলকে ছেদ করে সেখানে একটি বক্ররেখা উৎপন্ন হয়। মানে কি? এটা ধরো একটা আমার লেবু, এটা আমার লেবু, ঠিক আছে? এবার দেখো, একটা লেবুটাকে আমি পাতলা ছুরি দিয়ে কাটবো। তাহলে এই যে আমি ধরো পাতলা ছুরি দিয়ে কাটলাম লেবুটাকে, কাটার পর কি পাচ্ছি? দেখো তো, কাটার পরটা এরকম হয়ে যাবে না লেবুটা? তাই না? এরকম হবে না? এবার দেখো, এই যে যেখানে লেবুর বক্রতলকে ছেদ করে, এই যে বক্রতলকে ছেদ করছে, ঠিক আছে, সেখানে একটি কি? বক্ররেখা উৎপন্ন হয়। তাহলে দেখো তো একটু, আমার এই লেবুটা কি? একটা কার্ভ শেপ চলে আসছে না? এটা কি? তাহলে আমার বক্ররেখা উৎপন্ন হচ্ছে না? এই দেখো, রেখা একমাত্রিক। তোমরা যারা যারা কমেন্ট করেছিলা রেখা 2 মাত্রিক, 3 মাত্রিক বা 1 মাত্রিক, মিলিয়ে দেখো আমার সাথে মিলে কিনা। একটু দেখো, আবার আবার চলে যায় আমরা এখানে। এই যে রেখা আঁকলাম, আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম রেখার খালি কি আছে? দৈর্ঘ্য আছে। এই রেখার কি কোনো প্রস্থ দেখতে পারছো? না, রেখার কোনো প্রস্থ নেই। রেখার কি এখানে কোনো উচ্চতা আছে? উচ্চতাও নেই। তার মানে এটা কয় মাত্রিক?
একমাত্রিক, খালি তার কি আছে, দৈর্ঘ্য আছে, তাই রেখা কি মাত্রিক, এক মাত্রিক। ক্লিয়ার, ডান। আচ্ছা, এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। বাক্সের একটি পৃষ্ঠতলের প্রস্থ ক্রমশ হ্রাস পেয়ে সম্পূর্ণ শূন্য হলে ওই তলের একটি রেখা মাত্র অবস্থিত থাকে। এভাবে তলের ধারণা থেকে রেখার ধারণা আসা যায়। ক্লিয়ার? তাহলে রেখা কি জিনিস আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, ডান। পরে আসি এবার। এই যে দেখো, একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর দুইটা তল, এইটা তল আর এই তলটা যদি যখন মিলিত হবে, এই দেখো আস্তে আস্তে কি হচ্ছে, তাহলে মিলিত হচ্ছে। এই মিলিত হয়ে তারা কি হয়ে গেছে, দেখো একটা রেখা হয়ে গেছে। মিলিত হওয়ার পর কি হয়ে গেছে, আগে কিরকম ছিল, গ্যাপ ছিল মাঝখানে, এখন সেই গ্যাপটা নেই। এখন সেই গ্যাপটা নেই, গ্যাপটা নেই মানে কি, আমি দুইটাকে লাগিয়ে দিচ্ছি, দুইটা যদি একসাথে মিলিত হয়, এই মিলিত হওয়া মানে কি উৎপন্ন হয়েছে, রেখা উৎপন্ন হয়েছে। মিলিত হওয়া মানে কি উৎপন্ন হয়েছে, রেখা উৎপন্ন হয়েছে। এবং এই যে রেখা উৎপন্ন হয়েছে, রেখার কি আছে এখানে, খালি দৈর্ঘ্যটা আছে, এই যে দৈর্ঘ্য, এই যে এতটুকু খালি কি আমার দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ আছে না, কোনো উচ্চতা আছে তাও নাই। তার মানে রেখাটা কয় মাত্রিক, একমাত্রিক। তাহলে রেখা পুরোপুরি ক্লিয়ার, ডান। এবার দেখো, দুটি রেখা পরস্পর ছেদ করলে বিন্দুর উৎপত্তি হয়। এবার বিন্দু কি জিনিস একটু দেখি, দাঁড়াও। এই যে একটু হোয়াইট মিনি বিন্দু, ঠিক আছে। এই যে বিন্দু বলতেছি, এই বিন্দুটা আসলে আসছে কোত্থেকে দেখবা। আমরা এতক্ষণ রেখা জানছি না, রেখা কি জিনিস। এবার দেখো, ধরো এটা একটা রেখা, আমার এটা আমার একটা রেখা না, হ্যাঁ রেখা, এটাও আমার একটা রেখা। এবার আমি দুটো রেখাকে বুঝছো ছেদ করে দিয়েছি পরস্পর পরস্পরকে, মানে কি কোনাকুনি ভাবে তাকে কি করলাম, আমি ছেদ করলাম। একটা রেখাকে দিয়ে আরেকটা রেখাকে কি করেছি, ছেদ করেছি। এখন ছেদ করার ফলে একটু দেখো তো, লক্ষ্য করে দেখো, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে না, ঠিক এই জায়গাটাতে, এই মাঝখানে মিডলে দুইটা রেখার মাঝখানে একটা কি ক্রিয়েট হয়েছে, একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এই যে পয়েন্টটা ক্রিয়েট হয়েছে না, একে আমরা নাম দিচ্ছি বিন্দু। একে আমরা কি নাম দিচ্ছি, বিন্দু নাম দিচ্ছি। তার মানে এটাকে আমি কি বলবো, বিন্দু বলবো। এটাকে আমি কি বলবো, বিন্দু বলবো। এখন একটু বলো আমাকে, খেয়াল করে দেখো, এই বিন্দুটাকে ধরো আমি এখানে লিখলাম, এই যে বিন্দু, এখানে লিখলাম এই বিন্দু। এবার দেখে বলো তো একটু, এই বিন্দুর কয় মাত্রিক, এই বিন্দুটা কয় মাত্রিক, আমাকে কমেন্ট করে জানাও। এটা কি একমাত্রিক নাকি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক, দেখি কমেন্ট করো তো দেখি। শেষ, কমেন্ট করা শেষ। আচ্ছা, এবার আমার সাথে মিলিয়ে দেখো, আমি যেটা বলছি সেটার সাথে তোমাদের মিলে কিনা। আমি যদি বলি এই বিন্দুটা কোনো মাত্রিক না, মানে শূন্য মাত্রিক, তোমরা কি বিশ্বাস করবা? শূন্য মাত্রিক কেন, মনে করে দেখো, আমি কিন্তু শুরুতেই বলে রেখেছিলাম, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কোনোটিই নেই, তাকে কি বলবো আমরা, শূন্য মাত্রিক বলবো। তাকে আমরা কি বলবো, শূন্য মাত্রিক বলবো। এবার একটু দেখো তো, এই যে বিন্দুটা, এই বিন্দুটার কি দৈর্ঘ্য আছে কোনো, এই বিন্দুর কি কোনো দৈর্ঘ্য আছে, নেই। এই বিন্দুর কি প্রস্থ আছে, নেই। এই বিন্দুর কি উচ্চতা আছে, তাও নেই। তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই, তাকে আমি কি বলবো, শূন্য মাত্রিক বলবো। তাকে আমি কি বলবো, শূন্য মাত্রিক বলবো। আচ্ছা, এবার দেখি, ফিরে আসি আমাদের পড়াই। তাহলে দেখো, অর্থাৎ দুইটি রেখার ছেদস্থান বিন্দু দ্বারা নির্দিষ্ট হয়। বাক্সের দুটি ধার যেমন বাক্সের এক কোণে একটি বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, এবার দেখো, বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, তাই না। এই যে দেখো, একটা বিন্দু আঁকলাম, আবার এই বিন্দুর দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, কিন্তু কি আছে, অবস্থানটা আছে। অবস্থান আছে মানে কি, মানে এই যে এক্সিস্টেন্স আছে, আমি দেখতে পাচ্ছি একটা বিন্দু আছে। একটি রেখার দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেলে অবশেষে একটি বিন্দুতে পর্যবেসিত হয়। বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলয়ে গণ্য করা হয়। দেখেছো, শুরুতে বলে দিয়েছিলাম, যার কোনো কি নেই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, তাকে কি বলবো, শূন্য মাত্রা বলবো। তাহলে বিন্দু যেহেতু কিছুই নেই, তাহলে বিন্দুকে কি বলবো, শূন্য মাত্রা বলবো। এই দেখো, বিন্দুকে কি বলা হয়, শূন্য মাত্রার সত্তা বলা হয়। দাগিয়ে রাখো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা পড়বো ইউক্লিডের শিখার্য। আচ্ছা, একটু দেখো তো, এই যে শিখার্য কথাটা লিখেছে, এই শিখার্য কথাটার মানে কি, এটা কি জানি আমরা?
আচ্ছা, স্বীকার্য আর প্রমাণের মধ্যে একটা পার্থক্য আছে, কি জানি? স্বীকার্য হলো এমন একটা স্টেটমেন্ট বা এমন কিছু স্টেটমেন্ট যেটার কোনো প্রমাণ নেই, মানে আমরা ওই স্টেটমেন্টটাকে খালি স্টেটমেন্ট হিসেবে দেখেই আমরা বুঝে নিব টাইপের আর কি। ওই স্বীকার্য কোনো কি নেই, গাণিতিক কোনো প্রমাণ নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গণিতবিদ ইউক্লিড কিছু স্বীকার্য আমাদেরকে দিয়ে দিয়েছিল জ্যামিতিতে, ঠিক আছে? সেগুলো কি কি চলো দেখি। একটু দেখো, উপরে তল রেখা ও বিন্দু সম্পর্কে যে ধারণা দেওয়া হলো তার তল রেখা ও বিন্দুর সংজ্ঞা নয়, তা হলো বর্ণনা মাত্র। হ্যাঁ, আমরা যে তল রেখা বিন্দু কিছুক্ষণ আগে পড়ে এসেছি সেই সকল কিছু আসলে কি ছিল, আমাদের বিবরণ ছিল না, আমরা সেগুলোর ব্যাপারে জানতে পেরেছি, সেগুলো বর্ণনা ছিল, তাই না? আচ্ছা, এবার দেখো, এই বর্ণনায় মাত্রা বলতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি ধারণা ব্যবহার করা হয়েছে যেগুলো সংজ্ঞায়িত নয়। ইউক্লিড তার এলিমেন্টস গ্রন্থে প্রথম খণ্ডের শুরুতেই বিন্দু, রেখা ও তলের যে সংজ্ঞা উল্লেখ করেছে তাও আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে অসম্পূর্ণ। ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ। এখন ইউক্লিড আমাদের কিছু এই দেখো ধারণা দিয়েছে, ঠিক আছে, বা তার স্বীকার্য দিয়েছে। এখন এই স্বীকার্যগুলিকে মুখস্থ করবো আমরা না, এই স্বীকার্যগুলো আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের কাছে এগুলো সহজ লাগবে। চলো চলো শুরু করি। দেখো, আমি তোমাদেরকে এখন এগুলা ধাপে ধাপে তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? একটু ওয়েট করো। প্রথমত দেখো, প্রথম স্বীকার্য, যার কোনো অংশ নাই তাই বিন্দু। যার কোনো অংশ নাই তাই বিন্দু, এটা হচ্ছে ইউক্লিডের প্রথম স্বীকার্য। তাহলে চলো এটা একটু বুঝি। বিন্দু, এই যে বিন্দু আঁকলাম, এক নম্বর স্বীকার্য। এই ধরো আমি বিন্দু আঁকলাম, ঠিক আছে? এখন বলো, এই যে বিন্দু, এর কি কোনো দৈর্ঘ্য আছে? না। এর কি কোনো প্রস্থ আছে? তাও না। উচ্চতা আছে? তাও নাই। তাহলে খালি কি আছে, এই এই বিন্দুটার খালি একটা অবস্থান আছে, খালি একটা কি আছে, অবস্থান আছে। যেহেতু খালি একটা অবস্থান আছে, তাহলে তার কি বলতে পারি আমি, এই দেখো, কোনো অংশ নেই তাই বিন্দু। এই বিন্দুটার কোনো কিছু আছে? নেই, খালি অবস্থান আছে, তাহলে তাকে আমি কি বলবো, বিন্দু বলবো। তাহলে প্রথম স্বীকার্য ক্লিয়ার, ডান। এবার দ্বিতীয় স্বীকার্যে আসি। রেখার প্রান্ত বিন্দু নাই। রেখার কি নাই? প্রান্ত বিন্দু নাই। আচ্ছা, এই যে আমি একটা এখন রেখা আঁকলাম, ধরো এটা আমি একটা রেখা আঁকলাম, রেখা, এই যে রেখা আঁকলাম, ঠিক আছে? এই রেখার কি কোনো প্রান্ত বিন্দু আছে? এই রেখার কি কোনো শেষ আছে? না। এই রেখাটাকে দেখো, তুমি তুমি যত ইচ্ছা তত বর্ধিত করতে পারবা, যত চাও তত বর্ধিত করতে পারবা। তার মানে এই রেখাটা অসীম পর্যন্ত বর্ধিত করতে পারে, তাই না? তা এর কি নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু আছে? না। পরেরটাতে আসে, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাই রেখা। সেম, আমরা কিন্তু একটু আগে, এর আগে ক্লাস আমরা পড়ে এসেছি যে রেখা কি জিনিস ছিল। রেখা ছিল একমাত্রিক, মানে কি ছিল, খালি দৈর্ঘ্য ছিল, কোনো প্রস্থ উচ্চতা ছিল না। একটু দেখো তো মিলাও, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাই কি আমার রেখা। ক্লিয়ার? তাহলে একটা, 2 নাম্বার, 3 নাম্বার ডান। 4 নাম্বার আসি, যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবর থাকে তাই সরল রেখা। মানে কি, এই দেখো তো, এই যে একটা আমার রেখা, ঠিক আছে, এই আমার রেখা, এই রেখার উপর যে বিন্দুগুলো আছে, একটা 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 যে বিন্দুগুলো আছে, অসংখ্য বিন্দু, সেই সকল বিন্দুর যে একটা আমি কি বলবো যোগ করে দিলাম, সেটা আমার কি একটা সরল রেখা হয়ে গেল না? সেটা আমার একটা কি হয়ে গেল, সরল রেখা হয়ে গেল। ক্লিয়ার? পরেরটাতে আসি, যার কেবল দৈর্ঘ্য প্রস্থ আছে তাই তল। তল কি জিনিস ছিল? সারফেস কি ছিল? এই ধরো, আবার যাই, এই ধরো এটা একটা আমার ঘনবস্তু, তাহলে এই ঘনবস্তু সারফেস কোনটা? এটা না? এটা আমার সারফেস না? এই প্রথম অংশটা আমার সারফেস। তাহলে এই যে সারফেস, এই সারফেসে খালি কি আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই দেখো, যার কেবল দৈর্ঘ্য প্রস্থ আছে তাই কি আমার তল। সারফেস মানে কি, তল। ক্লিয়ার? ডান। এটাও 5 নাম্বার গেল। 6 নাম্বার, তলের প্রান্ত হলো রেখা। তলের প্রান্ত কি? রেখা। তলের প্রান্ত রেখা মানে কি বুঝাচ্ছি, একটু মনে করে দেখো। আমরা রেখা মানে কি জেনেছিলাম, এই যে তলগুলা, দুটো তল যখন একটা একটার সাথে লেগে যায় তখন কি উৎপন্ন হয়, রেখা উৎপন্ন হয়। তাহলে দেখো, এই যে তলের প্রান্তটাই আমার কি, রেখা। 6 নাম্বার ডান। এবার 7 নাম্বার দেখো, যে তলের সরল রেখাগুলো তার উপর সমভাবে থাকে তাই সমতল। মানে কি, যে তল, এটা ধরো আমার তলটা,
এই আমার তল, এই তলের উপর আমার যে রেখাগুলো সমতলে আছে, সরলরেখা বা সেগুলো আমার কি সমতল না? এটা আমার কি তাহলে একটা সমতল না? কারণ এখানে রেখাগুলো দেখো সরলরেখা বরাবর আছে, ঠিক আছে, সবগুলো কি রেখা? সরলরেখা। তাহলে এটা আমার একটা কি তল? সমতল। এই সারফেসটা আমার একটা কি তল? সমতল। এই সারফেসটা আমার কি তল? সমতল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো ইউক্লিডের যে 7টা স্বীকার্য আছে সেই 7টা স্বীকার্য আশা করি বোঝা হয়ে গিয়েছে, ঠিক না? আচ্ছা, তো তোমার কি এই ক্লাসগুলো কি ভালো লাগছে? তোমার যদি এরকম ক্লাস আরও পেতে ইচ্ছা করে তাহলে তুমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্স চেক করো, সেখানে আমাদের হালকেনস্টাইনের এজ কোর্স, অনেক একাডেমিক কোর্স দেওয়া আছে, সেই সকল কোর্স তোমার প্রয়োজন মতো তুমি এনরোল করে নাও, ঠিক আছে? তাহলে চলো পরবর্তী স্লাইডে যাই। তাহলে দেখো আবার লক্ষ্য করে দেখা যায় যে এই বর্ণনায় অংশ দৈর্ঘ্য, প্রস্থ, সমভাবে ইত্যাদি শব্দগুলো অসংজ্ঞায়িতভাবে গ্রহণ করা হয়েছে। ধরে নেওয়া হয়েছে যে এগুলো সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা রয়েছে। এসব ধারণার উপর ভিত্তি করে বিন্দু, সরলরেখা ও সমতলের ধারণা দেওয়া হয়েছে। বাস্তবিক পক্ষে যে কোনো গাণিতিক আলোচনায় এক বা একাধিক প্রাথমিক ধারণা স্বীকার করে নিতে হয়। ইউক্লিড এগুলোকে স্বতঃসিদ্ধ বলে আখ্যায়িত করেন। ইউক্লিড প্রদত্ত কয়েকটি স্বতঃসিদ্ধ হলো, এবার দেখি কি কি স্বতঃসিদ্ধ দিয়েছে ইউক্লিড। 1, যে সকল বস্তু একই দূরত্ব সমান, একই বস্তু সমান সেগুলো পরস্পর সমান। মানে কি? যে সকল বস্তু একই বস্তু সমান মানে কি? সমান সমান দুটো বস্তু যদি আমি নিই, সেই সমান সমান বস্তুগুলো কি পরস্পর সমান হবে না? হ্যাঁ। 2 নাম্বার যাও, সমান সমান বস্তুর সাথে সমান সমান বস্তু যোগ করা হলে যোগফল সমান হবে। মানে কি? সমান সমান বস্তুর সাথে যদি আমি সমান সমান বস্তু যোগ করে দিই তাহলে দিন শেষে কি হবে? সমান হবে না, তা ডান। এবার দেখো 3 নাম্বার, সমান সমান বস্তু থেকে সমান বস্তু বিয়োগ করা হলে বিয়োগফল কি হবে? আমার সমান হবে। হ্যাঁ, দুটো সমান বস্তু নিলাম, সেখান থেকে যদি সমান সমান বস্তু আমি বিয়োগ করে দিই তাহলে আমার যে বিয়োগফল সেটা আমার কি হবে? সমানই হবে। এবার 4 নাম্বার, যা পরস্পরের সাথে মিলে যায় তা পরস্পর সমান। মানে কি? সাপোজ ধরো এটা আমার একটা বক্স, ঠিক আছে, এবার এই বক্সের সাথে এখানে আরেকটা বক্স আছে, ঠিক আছে, ধরো এটা একটু ভিন্ন কালি দিয়ে দেখাই, নীল কালি দিয়ে দেখাই। এটা ধরো, ওয়েট মুছে দিয়ে এটা। এবার দেখো, এখন ধরো এই বক্সটা, এই রেড বক্সটা আমি যখন এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, দেখলাম যে এই বক্সটা আর এই বক্সটার সাথে পুরোপুরি মিলে যায়। দেখো মিলে গেছে, পুরোপুরি মিলে যায়। তো যদি মিলে যায় তার মানে কি বুঝবো? এদের পুরোটা সাইজ সেম না, এরা পরস্পর সমান না। হ্যাঁ, তাহলে তো মিলে গেছে, আমার তো মিলতো না, তাই না? ডান। 5 নাম্বার, পূর্ণ তার অংশের চেয়ে বড়। পূর্ণ তার অংশের চেয়ে বড় মানে কি বলতো? যেমন এটা একটা আমার বক্স, এই বক্সটা পুরো পূর্ণ মানে কি? পূর্ণ মানে ফুল মাপটা না তার, তাহলে তার ফুল মাপ, ঠিক আছে, এটা একটা তার ফুল মাপ। এবার যদি বলি তার অংশ, অংশ মানে কি? ধরো এই বক্সটার এটা একটা অংশ, তাই না, এই পার্টটা একটা অংশ। তাহলে এবার বলো এই অংশ কি বড় নাকি পুরো বক্সের পূর্ণ অংশটা বড়? অবশ্যই বোঝা যাচ্ছে যে পূর্ণটাই বড়, তাই না? তাই দেখো পূর্ণ তার অংশের চেয়ে কি হবে? বড় হবে। ক্লিয়ার? ডান। আচ্ছা, এবার দেখো আধুনিক জ্যামিতিতে বিন্দু, সরলরেখা ও সমতলকে প্রাথমিক ধারণা হিসেবে গ্রহণ করে এদের কিছু বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয়। এই স্বীকৃত বৈশিষ্ট্যগুলোকে জ্যামিতিক স্বীকার্য বলা হয়। বাস্তব ধারণার সঙ্গে সঙ্গতি রেখে এই স্বীকার্যসমূহ নির্ধারণ করা হয়েছে। ইউক্লিড প্রদত্ত 5টি স্বীকার্য হলো, এই দেখো এবার আরো কিছু স্বীকার্য দিয়েছে। কি কি দেখো? 1 নম্বর স্বীকার্য, একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকা যায়। আচ্ছা, একটু দেখি এবার, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এবার দেখো একটা বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকা যায়। দেখো তো এখান থেকে এখানে একটা কি আঁকতে পারে? একটাই আমি সরলরেখা আঁকতে পারি না? আর কি পারবো আঁকতে? পারবো না। আর যদি আঁকতে পারি সেটা কি হয়ে যাবে বলতো? বক্ররেখা হয়ে যাবে। দেখবা এই দেখো এখান থেকে কিন্তু এখানে তুমি আরেকভাবে যেতে পারো। অন্য কালি দিয়ে দেখাই, সাপোজ ধরো ব্লু দিয়ে দেখাই, এই দেখো, দেখো চলে আসলাম। তাহলে এটা কি পথ হয়ে গেল বলতো? বক্র পথ হয়ে গেছে না? এটা হচ্ছে বক্ররেখা। আর যদি দুটো বিন্দু থেকে একটা বিন্দু সরলরেখা ভাবে যেতে চায় তাহলে কি একটা কি উৎপন্ন হচ্ছে? একটা সরলরেখা আঁকা যায়, তাই না? ডান। এটা মুছে দিই। দেখো এবার 2 নাম্বার, দেখো 1 নাম্বার গেল, 2 নাম্বার, খণ্ডিত রেখাকে যথেষ্টভাবে বাড়ানো যায়। অর্থাৎ একটা খণ্ডিত রেখাকে তুমি কি ইচ্ছা মতো কি চাইলে বাড়াতে পারো, ঠিক আছে? 3 নাম্বার, যে কোনো কেন্দ্র ও যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যায়। মানে কি? যে কোনো কেন্দ্র ও যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি আঁকা যায়? একটা বৃত্ত আঁকা যায়। একটু চলো এটা একটু দেখি। আচ্ছা, সাপোজ ধরো
আমি একটা স্লাইড নিই, এই দেখো এবার এখানে আমি একটা ধরো ইয়েলো নিলাম, যে কোনো কেন্দ্র কি বলেছে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে। তাহলে ধরো তুমি প্রথমে একটা সেন্টার ক্রিয়েট করো, একটা কেন্দ্র ক্রিয়েট করো। কেন্দ্র মানে কি, বিন্দু না? হ্যাঁ বিন্দু। তাহলে একটা বিন্দু নিলাম। এবার বিন্দু নেওয়ার পর একটা কি বলছে, যে কোনো কেন্দ্র যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা ব্যাসার্ধ নাও। সাপোজ এখান থেকে একটা ব্যাসার্ধ আঁকলাম, কত সেটা, ধরো 5 মিটার। 5 মিটার বললাম, 5 সেন্টিমিটার নাও। 5 সেন্টিমিটার ধরো। এবার দেখো, তাহলে আমি যে কোনো একটা কেন্দ্র নিলাম, সেই কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ নিলাম 5 সেন্টিমিটার। এবার কি আঁকবো, দেখো বৃত্ত আঁকবো না? তাহলে কম্পাস কি করবো, এবার বসাবো, বসাই এই যে 5 নিলাম, 5 নিয়ে এই যে আঁকলাম, এই যে এই যে, তাহলে এটা কি আমার, তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্র আর ব্যাসার্ধ নিয়ে আঁকা বৃত্ত। ক্লিয়ার? ডান। পরেরটা দেখি এবার, স্বীকার্য 4, সকল সমকোণ পরস্পর সমান। সকল সমকোণ কি হবে, পরস্পর সমান হবে। সমকোণ মানে কত, কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি সকল সমকোণ কি হবে, পরস্পর সমান হবে। ডান। দেখো স্বীকার্য 5 নাম্বারটা দেখো, একটি সরলরেখা দুটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণদের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম হলে, মানে কি, এই যে ধর একটা সরলরেখা, ঠিক আছে, দুটো সরলরেখা ছেদ করছে, মানে কি এখানে একটা সরল, আচ্ছা এটা আগে না আঁকি, এটা আঁকি। ধরো দুটো সরলরেখা এভাবে গেল, সমান্তরালে গেল, এবং এখন একটা সরলরেখা এটাকে ছেদ করছে। কি করছে, ছেদ করছে। ছেদ করলে এটা কি, এরা আমার ছেদক না, এটা আমার কি, ছেদক। এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণদের সমষ্টি, এই যে অন্তস্থ কোণগুলো আছে, সেই অন্তস্থ কোণদের সমষ্টি দুই সমকোণের চেয়ে কি হবে, কম হবে। কম হলে রেখা দুটিকে যথেষ্টভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেদিকে মিলিত হয়। মানে কি, মানে এটার একটা সুন্দর একটা প্রমাণ আছে, আমাদের 6টি সঙ্গে একই একটা কি আছে, উপপাদ্য আছে। সেই উপপাদ্যটা আমরা প্রমাণ করার সময় এটা আমরা আরো বিস্তারিত দেখবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি, ইউক্লিড সংজ্ঞা স্বতঃসিদ্ধ ও স্বীকার্যগুলোর সাহায্যে যুক্তিমূলক নতুন প্রতিজ্ঞার প্রমাণ করেন। তিনি সংজ্ঞা স্বতঃসিদ্ধ স্বীকার্য ও প্রমাণিত প্রতিজ্ঞার সাহায্যে আবার নতুন একটি প্রতিজ্ঞাও প্রমাণ করেন। ইউক্লিড তার এলিমেন্টস গ্রন্থে মোট 465টি শৃঙ্খলাবদ্ধ প্রতিজ্ঞার প্রমাণ দিয়েছেন, যা আধুনিক যুক্তিমূলক জ্যামিতির ভিত্তি। তাহলে কয়টা, 465টা, নাম্বারটা মনে রেখো, ঠিক আছে? দেখো এবার লক্ষ্য করি যে ইউক্লিডের প্রথম স্বীকার্যে কিছু অসম্পূর্ণতা রয়েছে। দুটি ভিন্ন বিন্দু দিয়ে যে একটু অন্য সরল রেখা অঙ্কন করা যায় তা উপেক্ষিত হয়েছে। পঞ্চম স্বীকার্য অন্য 4টি স্বীকার্যের চেয়ে জটিল। অন্যদিকে প্রথম থেকে চতুর্থ স্বীকার্যগুলো এত সহজ যে এগুলো স্পষ্টই সত্য বলে প্রতীয়মান হয়। হ্যাঁ, যে স্বীকার্যগুলো উনি দিয়েছেন, ঠিক আছে, তার মধ্যে প্রথম চারটা কি ছিল বলতো, অনেকটা সত্য কথা ছিল না, মানে জাস্ট যেগুলো আমরা বুঝে জানি সেগুলোকে উনি লিখে দিয়েছে, তাই না? ওটাই বলেছে এখানে। কিন্তু এগুলো প্রমাণ করা যায় না, হ্যাঁ প্রমাণ করা যায় না। সুতরাং উক্তিগুলো প্রমাণবিহীন সত্য বা স্বীকার্য বলে মেনে নেওয়া হয়। এই যে বলেছিলাম শুরুতে, স্বীকার্য কি জিনিস, যেটার কোনো প্রমাণ হয় না। স্বীকার্য মানে কি, এমন কিছু স্টেটমেন্ট যেটা তোমাকে খালি মুখে বা বলে বুঝাতে পারবো আমি সত্য বলে, এটার কোনো কি নেই, গাণিতিক প্রমাণ নেই। ক্লিয়ার? আচ্ছা, পঞ্চম স্বীকার্যটি সমান্তরাল সরলরেখার সাথে জড়িত বিধায় পরবর্তীতে আলোচনা করা হবে বলেছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আসি সমতল জ্যামিতি। এবার আমরা কি পড়বো, সমতল জ্যামিতি পড়বো। দেখো, পূর্বেই বিন্দু, সরলরেখা ও সমতল জ্যামিতির 3টি প্রাথমিক ধারণা উল্লেখ করা হয়েছে। এদের যথাযথ সংজ্ঞা দেওয়া সম্ভব না হলেও এদের সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতা প্রসূত ধারণা হয়েছে। বিমূর্ত জ্যামিতিক ধারণা হিসেবে স্থানকে বিন্দুসমূহে সেট ধরা হয়। স্থানকে কি ধরা হয়, বিন্দুসমূহে সেট ধরা হয়। এবং সরলরেখা ও সমতলকে এই সার্বিক সেটের কি হিসেবে নেওয়া হয়, উপসেট হিসেবে নেওয়া হয়। তোমরা সেট আর উপসেট কি তোমরা কিন্তু জানো। সেট আর উপসেট নিয়ে তোমরা এখনো যারা জানো না তারা আমাদের এই কোর্সের লিঙ্কে এখনই ক্লিক করে সেট উপসেটের ক্লাসটা করে নাও, ঠিক আছে? তারপর এখানে এসো আবার। আচ্ছা, স্বীকার্য 1, জগতের সকল বিন্দু সেট এবং সমতল ও সরল রেখায় এই সেটের উপসেট। মানে কি, জগতে যত কিছু আছে সেগুলো সবগুলোর সেট, এবং সরল রেখা আর সমতলটা কি হবে, ওই সেটের উপসেট হবে। সরল রেখা সমতল কি জিনিস, ওই সেটের উপসেট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এই স্বীকার্য থেকে আমরা লক্ষ্য করি যে প্রত্যেক সমতল ও প্রত্যেক সরল রেখা এক একটি সেট। প্রত্যেক সমতল আর প্রতিটা সরল রেখা একটা কি হবে, সেট হবে।
যার উপাদান হচ্ছে কি বিন্দু, মানে কি প্রতিটা সমতল বলো বা সরলরেখা বলো এর এক একটা বিন্দু নিয়ে নিয়ে গঠিত না, অসংখ্য বিন্দু নিয়ে, সেটাই বলা হচ্ছে। জ্যামিতিক বর্ণনায় সাধারণত সেট প্রতীকের ব্যবহার পরিহার করা হয়। যেমন কোনো বিন্দু একটি সরলরেখার অন্তর্ভুক্ত হলে বিন্দুটি ওই সরলরেখায় অবস্থিত, অথবা সরলরেখাটি বা সমতলটি ওই বিন্দু দিয়ে যায়। একইভাবে একটি সরলরেখা একটি সমতলের উপস্থিত হলে সরলরেখাটি ওই সমতলে অবস্থিত, অথবা সমতলটি ওই সরলরেখা দিয়ে যায়, এরকম বাক্য দ্বারা বর্ণনা করা হয়। কিছু বুঝেছি? বুঝি নেই, খুব সহজভাবে আমি বুঝাচ্ছি। দেখো এটা ধরো আমার একটা সমতল, এটা আমার একটা কি সমতল। এখন দেখো এই সমতলে অনেকগুলো সরল রেখা আছে না? এই দেখো এটা একটা সরল রেখা, একটু ওয়েট, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটাও একটা সরল রেখা, এটাও একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটাও একটা, এরকম অনেকগুলো সরল রেখা আছে না? আবার তলও আছে, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, পিছনে একটা, নিচে একটা, পাশে একটা, এগুলো একটা তল। তাহলে এবার দেখো এই যে সমতল অবস্থিত এই রেখাটা কি একটা, আমার এই যে সরলরেখা বললাম এই সরলরেখাটা আমার কি সমতল অবস্থিত না? সমতল মানে কি ছিল? যেটা সমান ফেসে বা সমান সারফেসে আছে সেটা আমার কি সমতল। তাহলে দেখো তো আমার এই সরলরেখাটা কিসে আছে? সমতলে আছে। এটাও কিসে আছে? সমতলে আছে। এটাও সমতলে আছে। তাহলে প্রতিটা রেখা এক একটা সমতল দিয়ে যাচ্ছে, তাই না? বা প্রতিটা সমতল কি ওই রেখাটি দিয়ে যাচ্ছে, একটা সরলরেখা দিয়ে যাচ্ছে না? এই সেম কথাটা দেখো বলা হয়েছে। দেখো সমতলটি ওই সরলরেখা দিয়ে যায়, সমতলে অবস্থিত, কি অবস্থিত? সরলরেখাটি ওই সমতলে অবস্থিত। এই যে সরলরেখাগুলো যাচ্ছে সেই সরলরেখাগুলো কিসে অবস্থিত? সমতলে অবস্থিত। আবার ওই সমতলটা কিসে যাচ্ছে? সরলরেখা দিয়ে যায়। ক্লিয়ার? সেম কথা। সরলরেখা ও সমতলের বৈশিষ্ট্য হিসেবে স্বীকার করে নেওয়া হয় যে স্বীকার্য দুটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরলরেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত। মানে কি দুটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরলরেখা যাতে উভয় বিন্দু অবস্থিত, মানে কিছু বুঝছি? বুঝি নেই, এখন বুঝাচ্ছি। দেখো সাপোজ ধরো দুটি বিন্দু নিলাম আমি, একটা এখানে নিলাম, একটা এখানে নিলাম, ঠিক আছে? এবার ধরো এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম ধরো বি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই বিন্দু থেকে এই বিন্দু তুমি যদি যোগ করতে চাও তাহলে তুমি কয়ভাবে যোগ করতে পারো? দুইভাবে, একটা সরলভাবে একটা বক্রভাবে। এবার যদি আমি তোমাকে বলি এই বিন্দু থেকে বি বিন্দু মিক্স করো, মানে যোগ করো, তাহলে কি করতে হবে? তোমাকে সরলরেখা বানাতে হবে না? এই যে আঁকলাম, তাহলে এই যে দুইটা বিন্দুর জন্য আমি কয়টা সরলরেখা পাচ্ছি? খালি একটাই পাচ্ছি। এখানের মধ্যে কি আরো কোনো সরলরেখা সম্ভব? না। উত্তর হচ্ছে কি না, এই দুটো বিন্দুর মাঝখানে কোনো আর দ্বিতীয় সরলরেখা সম্ভবই না। তাহলে কি সম্ভব? একটা বক্ররেখা সম্ভব। এই দেখো আঁকলাম, তাহলে এখান থেকে এখানে যাওয়ার পথ পেলাম কিভাবে? একটা বক্রভাবে। আরেকটা কিভাবে? এই একটাই খালি এই সরলরেখা। তাহলে দুটো বিন্দুর খালি কি হয়? একটাই সরলরেখা সম্ভব। দেখো লিখেছে এটাই, দুটো ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরলরেখা আঁকা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত। এই যে সরলরেখাটাতে, এই দেখো এই সরলরেখাটাতে, এটা মুছে দিই, ওয়েট আবার আঁকি। এই যে দেখো এই সরলরেখাটাতে খালি কয়টা বিন্দু আছে? দুইটা বিন্দু আছে। আর আছে না। ক্লিয়ার? 3 নাম্বার স্বীকার্য। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি ভিন্ন বিন্দুর জন্য একটিও কেবল একটি সমতল আছে যাতে বিন্দু তিনটি অবস্থিত। মানে কিছু বুঝছি? বুঝি নেই, আমি বুঝাচ্ছি। দেখো কি বলছে, দেখো আরেকবার, একই সরলরেখা অবস্থিত নয় এমন তিনটি ভিন্ন বিন্দু। এবার দেখো আবার তিনটা ভিন্ন বিন্দু নিতে বলছে না? কয়টা বিন্দু? তিনটা ভিন্ন বিন্দু নিলাম। এটা একটা, এটা একটা, এটা একটা, নাম দিলাম এ বি, এটা নাম দিলাম সি। এবার বলো এই যে তিনটা ভিন্ন বিন্দু নিলাম, এই তিনটা ভিন্ন বিন্দু কি কখনো একটা সরলরেখা দিয়ে আঁকা সম্ভব বা যোগ করা সম্ভব? উত্তর কি বলতো? উত্তর হচ্ছে না। কখনো এই তিনটা বিন্দুর মধ্যে একটা সরলরেখা সম্ভবই না। একটা সরলরেখা সম্ভব না। দেখো তুমি চাইলে এ আর বি নিতে পারো, বাট এরপর সি তো আলাদা হয়ে গেল। তাহলে সিটা কি সরলরেখা হচ্ছে না। তার মানে এ বি সি যখন তিনটা ভিন্ন বিন্দু চলে আসবে তখন আমি কি পাবো জানো? সমতল পাবো। কিভাবে পাবো? দেখো তো, এই দেখো এ থেকে বি যোগ করলাম, তাহলে কয়টা সরলরেখা পেলাম? একটা পেলাম, 1 নম্বর সরলরেখা এ বি। আরেকটা পেলাম, দেখো এ সি যোগ করলাম, কয়টা পেলাম? দুটো সরলরেখা। এবার দেখো আরেকটা যোগ করলাম বি সি, কয়টা পেলাম? 3টা সরলরেখা। তাহলে এবার দেখো
তিনটা ভিন্ন বিন্দুর জন্য, তিনটা ভিন্ন বিন্দু, এই যে তিনটা ভিন্ন বিন্দুর জন্য কি পেলাম, একটা অবশেষে একটা সমতল পেয়ে গেছি, একটা কি পাইছি, একটা সারফেস পাইছি, যেটা কি এ বি সি সারফেস, তাই না? এটা কি সারফেস, এ বি সি সারফেস। তাহলে তিনটা ভিন্ন বিন্দুর জন্য আমি তিনটা কি পেলাম, সরি একটা কি পেলাম, একটা সমতল পেলাম। ক্লিয়ার? দেখো একটু, একই সরলরেখায় অবস্থিত নয়, দেখো তো একটু, এটা কি একই সরলরেখায় অবস্থিত? এই তিনটা ভিন্ন বিন্দু কি একই সরলরেখায় অবস্থিত? একই সরলরেখায় অবস্থিত মানে কি, এই যে এটা একটা সরলরেখা, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে এই দুটো বিন্দু একই সরলরেখায় অবস্থিত। বাট এখানে কি তারা একই সরলরেখায় অবস্থিত? না, তিনটা বিন্দু আলাদা আলাদা জায়গায় আছে। তাহলে তিনটা ভিন্ন বিন্দুর জন্য একটিও কেবল একটি সমতল আছে যাতে তিনটি বিন্দু অবস্থিত। এই দেখো সমতল বানাইছি, সমতল বানানো যায়, এবং ওই সমতলটাতে কয়টা বিন্দু আছে, তিনটে বিন্দুই আছে। ক্লিয়ার শিকার্যটা? ডান। পরেরটাতে যাই। 4 নাম্বার দেখো, কোন সমতলের দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত। মানে কি, কোন সমতলের দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত। আচ্ছা, যেমন হচ্ছে রে, এটা আগের স্লাইডেই দেখো, এই যে দুটো বিন্দু, দুটো ভিন্ন বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো ভিন্ন বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে সংযোগ রেখাটা, এটা কি আমার সরলরেখাটা না? তো এই সরলরেখাটা কি এই সারফেসটার মধ্যে অবস্থিত না, এই সমতলটার মধ্যে অবস্থিত না? সেমভাবে এই সরলরেখাটাও কি এই পুরো তলটার মধ্যে অবস্থিত না? সেমভাবে এই সি দেখো, এই সরলরেখাটাও কি এই পুরো তলটার উপর অবস্থিত। এই কথাটা খালি এখানে বলা হয়েছে, পারা যাবে? আচ্ছা, পরেরটাতে যাই। এবার দেখো স্বীকার্য 5। স্বীকার্য 5-এ কয়েকটা পয়েন্ট আছে, দেখো। ক নাম্বার, জগতে একাধিক সমতল বিদ্যমান। হ্যাঁ, জগতে অনেকগুলো সমতল আছে, আমরা যা দেখি, যত বস্তু দেখি, সেখানে আমাদের অনেক সংখ্যক সমতল আমরা পাবো, ঠিক আছে? 2 নাম্বার, প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা অবস্থিত। হ্যাঁ, যেমন এটাই দেখো, এটা একটা আমার ঘনবস্তু, ঘনবস্তুর মধ্যে এটা ধরো আমার একটা সমতল, এটা আমার একটা সমতল, এই সমতলে কয়টা রেখা আছে দেখো তো, 4টা না? তাহলে কি একাধিক রেখা সরলরেখা অবস্থিত, একাধিক সরলরেখা অবস্থিত। 3 নাম্বার, প্রত্যেক সরলরেখার বিন্দুসমূহ এবং বাস্তব সংখ্যাসমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন রেখাটির প্রত্যেক বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটির একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয়। কিছু বুঝছি? বুঝি নাই, একটু পর বুঝাচ্ছি, দেখো। আচ্ছা, আমরা সংখ্যা রেখা চিনি? সংখ্যা রেখা চিনি না? ধরো এটা একটা সংখ্যা রেখা, আমি সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখার ডানে কি হয় বলতো, সব পজিটিভ না, পজিটিভ সংখ্যা, আর বাম দিকে সব নেগেটিভ সংখ্যা, মাঝখানে কি 0, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি 1, এখানে কি 2, এখানে কি 3, এটাকে আর একটু বড় করি, এখানে কি 4, এখানে কি 5, এখানে কি 6। এবার দেখো, এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার সমান্তরাল, ধরো আমি একটা রেখা আঁকলাম, কি আঁকলাম, রেখা আঁকলাম, ধরো আঁকলাম, এই ধরো রেখা আঁকলাম, ঠিক আছে? একটা সরল রেখা আঁকলাম। এবার আমার একটা কথা বলো, এই যে সরল রেখাটা আঁকলাম, এই সরল রেখাটা যদি আমি এই সংখ্যা রেখার উপর বসাই, স্থাপন করি, তাহলে কি হবে বলতো, সংখ্যা রেখার এক একটা পয়েন্ট এটার প্রান্ত বিন্দুর সাথে মিলবে না? একটু দেখো তো, এই যে সরল রেখাটা, এটার এখানে সংখ্যা রেখার কোথায় আছে বলতো, এই যে 0 পয়েন্টে আছে না, 0তে না? তার মানে এখানে কত, এটা 0। এবার এখানে মিলাও, এখানে এটা কত আছে, সাপোজ ধরো ছোট করে দিই, এটা একটু মিলাই দিয়ে দাঁড়াও। তাহলে দেখো এখানে এই অংশটা দেখো কোথায় কোথায় আসছে, কোথায় আসছে, এই জায়গাটাতে না, এই জায়গাটাতে না? তাহলে এটা কত, 6। তাহলে একটু দেখো তো, এই যে একটা সরল রেখা, এই সরল রেখা, এই সরল রেখাটা, এটা কি আমার সংখ্যা রেখা না? এটা আমার কি রেখা, সংখ্যা রেখা। এবার দেখো, এই সরল রেখাটার নাম দিলাম ধরো পি, এটা ধরো কিউ, মাথা কিউ। তাহলে এই যে পি কিউ সরলরেখা, এই পি কিউ সরলরেখা সংখ্যা রেখার মধ্যে যদি আমি বসাই, তাহলে আমি কি পাচ্ছি, একটা ভ্যালু পাচ্ছি না? এইটা ভ্যালুটা কত, এখান থেকে শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে কোথায়, 6-এ। তাহলে এই যে সংখ্যা রেখার মধ্যে একটা সরলরেখা আমি যদি স্থাপন করাই, আমি একটা কি পাচ্ছি, সলিড ভ্যালু পাচ্ছি, একটা বাস্তব সংখ্যা পাচ্ছি, তাই না? সে কত, একটা হচ্ছে 0, আর একটা 0 থেকে কত, 6 অবধি। তাহলে পি কিউ কত, 0 থেকে 6, পি কিউ অংশ কত, 0 থেকে 6। ক্লিয়ার? এই দেখো, এই লাইনটা এখানে বুঝাইছে। ক্লিয়ার? চলো পরের স্লাইডে যাই। এবার দেখো মন্তব্য,
স্বীকার্য 1 থেকে স্বীকার্য 5কে আপাতন স্বীকার্য বলা হয়। জ্যামিতিতে দূরত্বের ধারণাও একটি প্রাথমিক ধারণা, এই জন্য স্বীকার করে নেওয়া হয় যে স্বীকার্য 6 কি লিখছে দেখো, পি ও কিউ বিন্দু যুগল একটি অনন্য বাস্তব সংখ্যা নির্দিষ্ট করে থাকে। হ্যাঁ আমরা দেখছি কিন্তু এই যে পি আর কিউ এই যে সংখ্যা রেখার মধ্যে ছিল, এই যে সংখ্যা রেখার মধ্যে ছিল, ঠিক আছে, এই সংখ্যা রেখার মধ্যে যে ছিল দেখো তো পি আর কিউটা একটা কি বাস্তব সংখ্যা প্রকাশ করতেছে না। এই দেখো বাস্তব সংখ্যা কি করে নির্দিষ্ট করে থাকে, এই যে নির্দিষ্ট করে আছে একটা বাস্তব সংখ্যা, সংখ্যাটিকে পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব বলা হয় এবং পি কিউ দ্বারা সূচিত করা হয় স্বাভাবিকভাবে। একটু দেখো তো এটা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে পি থেকে, তাহলে পি থেকে যেহেতু কিউ অবধি যায় তাহলে এটা কি আমার দূরত্ব না, আমি পি থেকে এখানে যাব তাহলে কি আমার পি কিউ দূরত্ব। এবার এই পি কিউ দূরত্বের একটা মাপ আছে, মাপটা কত দেখো তো 0 থেকে 6, তার মানে কত ডিসটেন্স কত, দূরত্বটা কত 6, দূরত্বটা কত 6, তাহলে পি কিউ সমান কি লেখা যায় 6 লেখা যায়। ক্লিয়ার, সেম কথাটা এখানে বলা হয়েছে। খ নাম্বার যাই এবার দেখো, পি ও কিউ ভিন্ন বিন্দু হলে পি কিউ সংখ্যাটি ধনাত্মক, অন্যথায় পি কিউ সমান কি 0। পি ও কিউ ভিন্ন বিন্দু হলে পি কিউ সংখ্যাটি ধনাত্মক হবে। এই দেখো ভিন্ন বিন্দু, এটা একটা বিন্দু এটা একটা বিন্দু, তাহলে কি সংখ্যাটা কি ধনাত্মক আসছে, এই দেখো 6 ধনাত্মক আসছে, হ্যাঁ আসছে। এবার পরেরটাতে যাই, আর নাই অন্যথায় হলে কি হবে পি কিউ সমান 0 হবে। পরেরটাতে যাই, পি থেকে কিউ দূরত্ব এবং কিউ থেকে পি দূরত্ব একই, অর্থাৎ পি কিউ সমান কিউ পি। একটু বুঝাই দেখো, আবার দেখো সরল রেখা এটা, সরি সংখ্যা রেখা এটা, এটা আমার সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় আমি নিচে কি আঁকলাম সরল রেখাটা আঁকলাম। এবার আমার সরল রেখার নাম কি ছিল পি কিউ ছিল। এবার দেখো এই যে পি কোথায় মিলছে 0তে মিলছে, আর কিউ কোথায় মিলছে 6 এ মিলছে, তাহলে পি কিউ দূরত্ব কত 6 না, মাঝখানে দূরত্বটা, তাহলে পি কিউ সমান যদি 6 হয়, ঠিক আছে, পি কিউ সমান যদি 6 হয়, এই যে পি কিউ সমান 6 হয়, তাহলে কিউ পি সমান কত, উল্টা ভাবো এবার, উল্টা মানে কি 6 থেকে 0তে আসো, তাহলে কিউ পি সমান কি হবে 0 থেকে 6 আসলে কি হবে তাও 6 না, তাহলে দেখো তো পি কিউ সমান কিউ পি, সুতরাং পি কিউ সমান কিউ পি বলা যায়। ডান। এবার দেখো পি কিউ সমান কিউ পি হওয়াতে এই দূরত্বকে সাধারণত পি বিন্দু ও কিউ বিন্দু মধ্যবর্তী দূরত্ব বলা হয়। হ্যাঁ এই যে পি আর কিউ, পি এই যে মাঝখানে যে দূরত্বটা সেটাকে আমি কি বলবো মধ্যবর্তী দূরত্ব, কি বলবো মধ্যবর্তী দূরত্ব। ব্যবহারিকভাবে এই দূরত্ব পূর্ব নির্ধারিত এককের সাহায্যে পরিমাপ করা হয়। ক্লিয়ার। এবার দেখো স্বীকার্য 5 গ অনুযায়ী প্রত্যেক সরলরেখায় অবস্থিত বিন্দুসমূহের সেট ও বাস্তব সংখ্যা সেটের মধ্যে এক এক মিল স্থাপন করা যায়। এই প্রসঙ্গে স্বীকার করে নেওয়া হয় যে কোনো সরলরেখায় অবস্থিত বিন্দুসমূহের সেট ও বাস্তব সংখ্যা সেটের মধ্যে এমন এক এক মিল স্থাপন করা যায় যেন রেখাটির যে কোনো দুটি বিন্দু পি কিউ এর জন্য পি কিউ সমান মডিউলাস অফ এ মাইনাস বি হয়, যেখানে মিলকরণের ফলে পি ও কিউ এর সঙ্গে যথাক্রমে এ ও বি বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয়। মানে কি, মানে একটু বুঝাচ্ছি। এই শিকার্যে বর্ণিত মিলকরণ করা হলে রেখাটি একটি সরলরেখায় পরিণত হয়েছে বলা হয়। হ্যাঁ সরলরেখায় পি বিন্দুর সঙ্গে এই সংখ্যাটি সংশ্লিষ্ট হলে পি কে এ এর লেখবিন্দু এবং এ কে পি এর স্থানাঙ্ক বলা হয়। কোনো সরলরেখাকে সংখ্যা রেখায় পরিণত করার জন্য প্রথমে রেখাটির একটি বিন্দু স্থানাঙ্ক 0 এবং অপর একটি বিন্দু স্থানাঙ্ক 1 ধরে নেওয়া হয়। হ্যাঁ এতে রেখাটিতে একটি একক দূরত্ব ও একটি ধনাত্মক দিক নির্দিষ্ট হয়। এই জন্য স্বীকার করে নেওয়া হয় যে কোনো সরলরেখা এবিকে এমনভাবে সংখ্যা রেখায় পরিণত করা যায় এ স্থানাঙ্ক 0 ও বি এর স্থানাঙ্ক ধনাত্মক হয়। মানে কি, এই দেখো আবার সংখ্যা রেখা এটা, ঠিক আছে 0, এদিকে নেগেটিভ অংশ এদিকে পজিটিভ অংশ, তাহলে 1 2 3 4 5। এবার দেখো এই যে সরলরেখাটা নিলাম, ঠিক আছে, নাম দিলাম পি কিউ। আবার এই পি এর একটা অংশ কি 0 নিলাম না, এই দেখো এ স্থানাঙ্ক কত বলছে 0, আর একটা বি স্থানাঙ্ক কত হবে ধনাত্মক হবে, তার মানে এই দিক দিয়ে যখন যাবো এখানে যাবি বা এখানে যাই বা এখানে যাই, যে সংখ্যাটা আসবে সেটা কি আসবে আমার পজিটিভ সংখ্যা আসবে না। দেখো তো এখানে গেলে 3 আসবে, এখানে গেলে 4 আসবে, এখানে গেলে 5 আসবে, এখানে গেলে 6 আসবে, এখানে গেলে 7 আসবে, তাহলে ক্রমান্বয়ে আমি যত যেতে থাকবো তত কি আসবে আমার ধনাত্মক সংখ্যা আসবে। ক্লিয়ার। মন্তব্য, স্বীকার্য 6 কে দূরত্ব স্বীকার্য, স্বীকার্য 7 কে রুলার স্বীকার্য এবং স্বীকার্য 8 কে রুলার স্থাপন স্বীকার্য বলা হয়। মাথায় রাখবে এটা এমসিকিউর জন্য,
ঠিক আছে, কোনটা কি বলা হয়। এবার দেখো, জ্যামিতিক বর্ণনাকে স্পষ্ট করার জন্য চিত্র ব্যবহার করা হয়। কাগজের উপর পেন্সিল বা কলমের সূক্ষ্ম ফোঁটা দিয়ে বিন্দুর প্রতিরূপ আঁকা হয়। সোজা রুলার বরাবর দাগ টানা সরলরেখার প্রতিরূপ আঁকা হয়। সরলরেখা চিত্রের দুই দিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় যে রেখাটি উভয় দিকে সীমাহীনভাবে বিস্তৃত। হ্যাঁ, স্বীকার্য 2 অনুযায়ী দুটি ভিন্ন বিন্দু এ ও বি একটি অনন্য সরলরেখা নির্দিষ্ট করে যাতে বিন্দু দুইটি অবস্থিত হয়। এই রেখাকে এ বি রেখা বা বি রেখা বলা হয়। স্বীকার্য 5 অনুযায়ী এরূপ প্রত্যেককে সরলরেখা অসংখ্য বিন্দু দ্বারা ধারণ করে। স্বীকার্য 5 এবার কি বলছে দেখো, জগতে একাধিক সমতল বিদ্যমান। হ্যাঁ, আমরা শিখে আসছি। এরূপ প্রত্যেক সমতলে অসংখ্য সরলরেখা রয়েছে। জ্যামিতির যে শাখায় একই সমতলে অবস্থিত বিন্দু রেখা এদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জ্যামিতিক সত্তা সম্পর্কে আলোচনা করা হয় তাকে সমতল জ্যামিতি বলা হয়। মানে কি, সমতল জ্যামিতি কাকে বলে? যেখানে জ্যামিতির সঙ্গে একই সমতলে অবস্থিত বিন্দু রেখা এসবের ধারণা করা হয়। ঠিক আছে, এসব ধারণা নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমি কি বলবো? সমতল জ্যামিতি বলবো। এই পুস্তকে সমতল জ্যামিতি আমাদের মূল বিবেচ্য বিষয়। সুতরাং বিশেষ কোনো উল্লেখ না থাকলে বুঝতে হবে যে আলোচ্য সকল বিন্দু রেখা ইত্যাদি একই সমতলে অবস্থিত। এটা মাথায় রাখবা। এই অধ্যায়ের জন্য মনে রাখবা যা কিছুই আছে, বিন্দু বলো রেখা বলো, সবগুলো কি একই সমতলে অবস্থিত। আচ্ছা, এছাড়া শুধু রেখা উল্লেখ করলে আমরা কি পাবো? সরলরেখা বুঝবো। এই দেখো, অনেকগুলো সরলরেখা একটা একটার সাথে কি করছে? ছেদ করছে, একে অপরের সাথে ছেদ করছে। তারপর কি হয়েছে? ফলে একটা একটা কি উৎপন্ন হয়েছে বলো তো? সমতল উৎপন্ন হয়েছে না একটা একটা? গাণিতিক উক্তির প্রমাণ। আচ্ছা, এতক্ষণ আমরা স্বীকার্য পড়ছি। কি পড়ছি? স্বীকার্য। স্বীকার্য কি ছিল ভাইয়া? স্বীকার্য ছিল হচ্ছে সেই সকল স্টেটমেন্ট যেগুলোর কোনো কি নেই, গাণিতিক প্রমাণ ছিল না। বাট এখন আমরা যেগুলো পড়তে যাব সেগুলোতে কি আছে? গাণিতিক প্রমাণ আছে। দেখো, যে কোনো গাণিতিক তত্ত্বে কতিপয় প্রাথমিক ধারণা, সংজ্ঞা ও স্বীকার্যের উপর ভিত্তি করে ধাপে ধাপে ওই তথ্য সম্পর্কিত বিভিন্ন উক্তি যৌক্তিকভাবে প্রমাণ করা হয়। এরূপ উক্তিকে সাধারণত প্রতিজ্ঞা বলা হয়। প্রতিজ্ঞার যৌক্তিকতা প্রমাণের জন্য যুক্তিবিদ্যার কিছু নিয়ম প্রয়োগ করা হয়, যেমন আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, বিরোধ পদ্ধতি। এই বিরোধ পদ্ধতিটা কি জিনিস দেখো, এই দেখো বিরোধ পদ্ধতি। বিরোধ পদ্ধতি মানে কি জানো? বিরোধ পদ্ধতি মানে হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা সত্য আবার মিথ্যা নয়। মানে কি, বুঝি নাই না? একটু বুঝাচ্ছি। ধরো, সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে তুমি সাইকেল চালাতে পারো, তাহলে এটা কি সত্য না? তুমি ধরো সত্যি সত্যি সাইকেল চালাতে পারো, তাহলে এটা এভাবে বলা যায় তুমি সাইকেল চালাতে পারো না, এটা একটা মিথ্যা। দুইটা কি সেম কথা বলছি আমি? একটু ভাবো তো। হ্যাঁ, দুইটা আমি সেম কথাই বলছি। এই টাইপের কথাবার্তাকে বলা হয় কি জানো? বিরোধ পদ্ধতি। মানে কি? কন্ট্রাডিক্টরি পদ্ধতি। আচ্ছা, এবার দেখো, দার্শনিক এরিস্টটল যুক্তিমূলক প্রমাণের এই পদ্ধতি সূচনা করেন। কে করে সূচনা কে করে? এরিস্টটল। ঠিক আছে, এই পদ্ধতির ভিত্তি হলো 1 নাম্বার, একই গুণকে একই সময় স্বীকার ও অস্বীকার করা যায় না। 2 নাম্বার, একই জিনিসের দুটি পরস্পর বিরোধী গুণ থাকতে পারে না। 3, যা পরস্পর বিরোধী তা অচিন্তনীয়। 4, কোনো বস্তু একসময় যে গুণের অধিকারী হয় সেই বস্তু সেই একই সময় সেই গুণের অনধিকারী হতে পারে না। মানে দুইটা সেম কথাই লিখছে ঘুরে ফিরে। প্রথমত লিখছে কি জানো? সত্য সেন্টেন্স। পরেরটা কি লিখছে জানো? এমন এটা মিথ্যা নয়। তাহলে দুইটা কি সেম জিনিস না? এইটাকে বলা হয় কি জানো? কোথায় গেল? এটাকে কি বলা হয়? বিরোধ পদ্ধতি। এটাকে কি বলা হয়? বিরোধ পদ্ধতি। গেল। এবার কি আসলাম? জ্যামিতিক প্রমাণে আসবো। এই যে জ্যামিতিক প্রমাণ পড়বো আমরা এখন, জ্যামিতিতে কতগুলো প্রতিজ্ঞাকে বিশেষ গুরুত্ব দিয়ে উপপাদ্য হিসেবে কি হয়? গ্রহণ করা হয় এবং অন্যান্য প্রতিজ্ঞা প্রমাণে ক্রম অনুযায়ী এদের ব্যবহার করা হয়। জ্যামিতিক প্রমাণে বিভিন্ন তথ্য চিত্রের সাহায্যে বর্ণনা করা হয়, তবে প্রমাণ অবশ্যই যুক্তি নির্ভর হতে হবে। আচ্ছা, জ্যামিতিক প্রতিজ্ঞার বর্ণনায় সাধারণ নির্বাচন অথবা বিশেষ নির্বাচন ব্যবহার করা হয়। সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র নিরপেক্ষ বর্ণনা, আর বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা। কোনো প্রতিজ্ঞার সাধারণ নির্বাচন দেওয়া থাকলে প্রতিজ্ঞার বিষয়বস্তু বিশেষ নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট করা হয়। এই জন্য প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হয়। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের সাধারণত নিম্নত ধাপ কতগুলো থাকে। মানে কি, দেখাচ্ছি। একটা উপপাদ্য যখন আমরা প্রমাণ করব, সেই উপপাদ্য প্রমাণের জন্য কিছু ধাপ ফলো করতে হয়। কিছু কি করতে হয়? ধাপ ফলো করতে হয়। কি কি সেগুলা? একটা একটা লিখি দেখো। উপপাদ্য প্রমাণের
ধাপ, ঠিক আছে। 1 নাম্বার সাধারণ নির্বাচন, 1 নাম্বার কি সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচন মানে কি জানো? সাধারণ নির্বাচন মানে হলো তোমাকে প্রশ্নে যেটা বলা হয়েছে বা তোমার যেটা প্রবলেম, সেই প্রবলেমটার একটা স্টেটমেন্ট দেওয়া, খালি প্রবলেমটা কি দেওয়া, স্টেটমেন্ট দেওয়া, সেটাই হচ্ছে কি আমার সাধারণ নির্বাচন। এরপর কি এসে জানো? এই সাধারণ নির্বাচনের জন্য কি জানো? কোনো চিত্র লাগে না। এই সাধারণ নির্বাচনে কি লাগে না? কোনো চিত্র লাগে না। আচ্ছা, তার মানে কি সাধারণ নির্বাচনে আমি চিত্র ছাড়া করতে পারবো। এই দেখো সাধারণ নির্বাচন গেল। 2 নাম্বার চিত্র ও বিশেষ নির্বাচন মানে কি? সাধারণ নির্বাচন লেখার পর আমি চিত্র আঁকবো। কি আঁকবো? চিত্র আঁকবো। চিত্র আঁকার পর কি করবো জানো? বিশেষ নির্বাচন লিখবো। চিত্র আঁকার পর কি লিখবো? আচ্ছা, এটাকে ভাগ করে দিলে ভালো হয়, এটাকে 3 করে দিলাম। প্রথমত সাধারণ নির্বাচন লিখবো, 2 নম্বরে চিত্র আঁকবো, 3 নম্বরে কি করব? বিশেষ নির্বাচন লিখবো। এখন এই বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচন হচ্ছে আমি চিত্রটা আঁকার পর চিত্র থেকে যা যা পাচ্ছি, যা যা বুঝতে পারতেছি, সেগুলো আমি বিশেষ নির্বাচনে লিখবো। এরপর বিশেষ নির্বাচনে আমি আরেকটা জিনিস লাইনে অ্যাড করবো। সেটা কি জানো? প্রমাণ করতে হবে। আমাকে কি প্রমাণ করতে বলা হয়েছে, আমার প্রবলেমটা কি, সেই প্রবলেমটাকে আমি লাস্টে লিখে দিব। তাহলে বিশেষ নির্বাচনে কি লাগে বলো তো? এই চিত্র লাগবে। কেন? চিত্র থেকে দেখেই আমি বলতে পারবো কোন জিনিসটা আমার কি ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, গেল 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার অঙ্কন। 4 নাম্বার কি? অঙ্কন। এই অঙ্কন মানে কি? চিত্র আর অঙ্কনের মধ্যে পার্থক্য কি জানো? চিত্র মানে হচ্ছে আমি নর্মালি যে প্রবলেমটা আমাকে দিয়েছে, সেই প্রবলেমটার জন্য কি চিত্র হতে পারে সেটা আমি সামারাইজ করে বা আমার মাথায় ব্রেন খাটিয়ে আমি এঁকে দিব, চিত্র হয়ে গেল। চিত্রের পর কি লিখবো? বিশেষ নির্বাচন। সেই বিশেষ নির্বাচনে কি হবে? চিত্র দেখে চিত্রতে যা যা আমি আঁকছি তা আমি বর্ণনা করে লিখবো, গেল। এরপর কি? অঙ্কন। এই অঙ্কন আসলে আসে কি জানো? প্রমাণ করার জন্য আমাদের মাঝে মধ্যে অনেক কিছু জিনিস এক্সট্রা লাগবে। আমাদের মাঝে মধ্যে কি এক্সট্রা লাগবে বলতে কিছু, যেমন ধরো এটা আমার একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের এমন একটা জিনিস আমাকে প্রমাণ করতে বলছে, যে প্রমাণটা করার জন্য আমাকে এক্সট্রাভাবে এই ত্রিভুজটাকে এভাবে বাড়াতে হচ্ছে, একটা এক্সট্রা রেখা টানতে হচ্ছে, বা একটা এক্সট্রা ত্রিভুজ আঁকতে হচ্ছে। তাহলে এটা কি আমার, এটা কি আমার মেইন চিত্র? না, আমার মেইন চিত্র ছিল এটা, বাট আমাকে প্রমাণ করার জন্য, সুবিধার জন্য আমাকে আঁকতে হচ্ছে এটা। তাহলে এটা আমার কি? এক্সট্রা চিত্র। সেটা হচ্ছে আমার অঙ্কনে যাবে, সেটা আমার কিসে যাবে? অঙ্কনে যাবে। তাহলে আমি অঙ্কন করলাম, এক্সট্রা জিনিসপাতি আঁকলাম, শেষ। এরপর 5 নাম্বার পয়েন্ট, এরপর কোথায় যাবো জানো? প্রমাণে যাব। এরপর কোথায় যাব? প্রমাণে যাব, শেষ। তাহলে এবার প্রমাণে গিয়ে আমি আমার প্রবলেমটা প্রমাণ বা সলিউশন করব, শেষ। এরপর তাহলে এই স্টেপগুলো ফলো করে কি হয়? একটা জ্যামিতি উপপাদ্যের প্রমাণ হয়। বুঝে গিয়েছে? আচ্ছা দেখো, এই দেখো সেম কথাগুলো এখানেও লিখছে, চিত্র বিশেষ নির্বাচন। 3 নাম্বার দেখো প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা বা অঙ্কন। 4 নাম্বার দেখো প্রমাণের যৌক্তিক ধাপগুলো বর্ণনা করো, শেষ। তাহলে এই কয়েকটা পয়েন্ট বা ধাপ ফলো করলে কি করতে পারবো? আমরা একটা উপপাদ্য সুন্দরভাবে গুছিয়ে প্রমাণ করতে পারবো। ক্লিয়ার? এবার দেখো, যদি কোনো প্রতিজ্ঞা সরাসরিভাবে একটি উপপাদ্যের সিদ্ধান্ত থেকে প্রমাণিত হয়, তবে একে অনেক সময় এই উপপাদ্যের অনুসিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা যায়। বিভিন্ন প্রতিজ্ঞা প্রমাণ করা ছাড়াও জ্যামিতিতে ভিন্ন ভিন্ন চিত্র অঙ্কন করার প্রস্তাবনা বিবেচনা করা হয়। এগুলোকে সম্পাদ্য বলা হয়। মানে কি? মানে যখন তোমার কিছু ডাটা দেওয়া থাকবে, সেই ডাটা থেকে তোমাকে চিত্র আঁকতে বলবে, ওইটাকে তখন কি বলবো জানো? উপপাদ্য। ওটাকে বলবো সম্পাদ্য। ওটাকে কি বলবো? সম্পাদ্য বলবো। আচ্ছা, সম্পাদ্যে চিত্র অঙ্কন করে চিত্রাঙ্কনের বর্ণনা ও যৌক্তিকতা উল্লেখ করতে হয়। তাহলে আজকের ক্লাস এতটুকু থাকলো। আগামী ক্লাসে আমরা 6.1 শুরু করব। 6.1-এর আমরা 2টা পার্ট করব। প্রথম পার্ট কি জানো? প্রথম পার্ট করবো আমরা থিওরি, এরপর আমরা অনুশীলনীর যে উপপাদ্যগুলো আছে সেগুলো প্রমাণ করব। ঠিক আছে? টাটা।